আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে কার্ডিয়ার উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তারা তোমাদের ব্যবসায় উদ্যোগ বই, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসো। আজকে তোমাদের ব্যবসায় উদ্যোগ এর চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মালিকানা ভিত্তিক ব্যবসায়। মালিকানা ভিত্তিক ব্যবসায়ের 4টা পার্টের মধ্যে 5টা অংশ আছে। তার মধ্যে 2 নম্বর যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, এক মালিকানা ব্যবসায়ের প্রথমটা, দ্বিতীয়টা হলো যে কি অংশীদার ব্যবসায়ী। এবং অংশীদার ব্যবসায়ের গঠনটাও আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে আমার দ্বিতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব অংশীদার ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদার ব্যবসায়ের নিবন্ধন এবং সর্বশেষ অংশীদার ব্যবসায়ের বিলোপ সাধন। তো শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছ এবং আমার ক্লাসটা উপভোগ করার জন্য। পাশাপাশি আমি আজকে যে আলোচনাগুলো হবে, যে ধারণাগুলো তোমাদেরকে আমি দেব, প্লাস তোমাদের যে ধারণাগুলো আছে দুটো একসাথে শেয়ার করবা। শেয়ার করে তোমাদের জ্ঞানের পরিধিটা বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসো, আজকে আমাদের পাঠের মূল বিষয়ে চলে যাই। প্রথম পয়েন্ট আমার অংশীদার ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাহলে অংশীদার ব্যবসায় গঠন করার পরে কীভাবে বুঝতে পারবো যে আমরা কোন কোন ক্যারেক্টারিটিস বা গুণাবলীগুলো থাকলে আমরা বা দেখলে বুঝতে পারবো যে এটা অংশীদার ব্যবসায়, বা এই গুণাবলীগুলোর প্রতি আকৃষ্ট হয়ে আমরা অংশীদার ব্যবসায় গঠন করব। তো আসো, আজকে আমরা জেনে নিই অংশীদার ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো। 1 নাম্বার যেটা আমরা দেখতে পাই সেটা হলো যে কি অংশীদার ব্যবসায়ে আইনগত কোনো ঝামেলা নাই, আইনগত তেমন কোনো বাধ্যবাধকতা নাই। কেন? এক্ষেত্রে তোমরা বা কয়েকজন যাদের মূলধন আছে তাদের নিজস্ব অথবা তোমার ঋণ করা মূলধন নিয়ে কতিপয় ব্যক্তি ইচ্ছা করলেই তাদের ইচ্ছা করলে একটা অংশীদার ব্যবসায় তৈরি করতে পারে বা গঠন করতে পারে। আর গঠন করতে গেলে এক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধ্যবাধকতা পালন করতে হয় না। তবে একটু 1930 সালের যে কোম্পানি আইন রয়েছে বাংলাদেশে বা এখনও প্রচলিত আছে, সেই কোম্পানি আইনে বলা হয়েছে যে অংশীদার ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন হবে আর সর্বোচ্চ 20 জন বা 20 জন হবে। এটা অংশীদার ব্যবসায়ের ক্ষেত্রে। তবে সেটা যদি ব্যাংকিং ব্যবসায় হয় সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 10 জন এবং সর্বনিম্ন 2 জন। এটা কিন্তু বাধ্যবাধকতা আছে। তারপর অংশীদার ব্যবসায়ের যে আরেকটা আমরা বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি সেটা হলো যে কি যে অংশীদার ব্যবসায়ের যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেটা হলো চুক্তি। অনেক কতগুলো ব্যক্তি স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়ে মূলধন গঠন করে যখন ব্যবসা করে এবং ওই ব্যবসায়ের মূলে থাকবে এটা চুক্তি থাকবে। চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে কিন্তু অংশীদার ব্যবসায় হয়। এবং যে সমস্ত লোকগুলো চুক্তিবদ্ধ হবে তাদেরকে বলা হয় অংশীদার। এই অংশীদাররা চুক্তির মাধ্যমে কী করবে? একটা অংশীদার ব্যবসায় গঠন করবে। তাহলে অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তিটা হবে যে চুক্তি, অর্থাৎ চুক্তির উপর ভিত্তি করে পুরো ব্যবসায়টা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। চুক্তিটা লিখিত, মৌখিক হতে পারে, তবে সবাই মনে করে যে চুক্তিটা লিখিত হওয়া লিখিত হওয়াটা ভালো। তারপর আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অংশীদার ব্যবসায় চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় বা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে চুক্তিতে যে বিষয়গুলো লিপিবদ্ধ থাকবে, চুক্তিতে যে বিষয়গুলো লেখা থাকবে, সেই বিষয়গুলোর আলোকেই কিন্তু কি তোমার অংশীদার ব্যবসায় পরিচালিত হবে। চুক্তির বাইরে কোনো কিছু ঘটতে পারে না, হতে পারে না। তো চুক্তিতে যেভাবে লিখিত থাকবে, অর্থাৎ চুক্তিতে যদি বলা হয় যে আমরা সবাই সমান হারে মূলধন দেব এবং সমান হারে তার মুনাফা নেব এবং সমান হারে আমরা দায়
বহন করব, সেভাবে থাকলে ওভাবে হবে। আবার যদি বলা হবে যে না, যে হারে মূলধন দেবে সে হারে প্রফিট পাবে এবং সে হারে তার দায় বহন করবে, এই ধরনের যে কোনো কথা যদি উল্লেখ থাকে সেই কথা অনুযায়ী বা সেই লেখা বা মৌখিক চুক্তি অনুযায়ী তাদের অংশীদার ব্যবসা কী হবে, পরিচালিত হবে এবং নিয়ন্ত্রিত হবে। তারপর আমরা আরও কিছু জিনিস দেখতে পাই সেখানে, সেটা হলো যে কি পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। পারস্পরিক আস্থা এবং বিশ্বাস অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা আমরা পাই, যে সংখ্যাটা আমরা বলেছিলাম যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সকলে মিলে অথবা সকলের পক্ষ থেকে একজনে সেই ব্যবসাটা পরিচালনা করতে পারে। তাহলে সকলের পক্ষ থেকে যদি একজন পরিচালনা করে, অর্থাৎ সকলে মিলে তাকে দায়িত্বটা দেবে, পাওয়ার অফ অ্যাটর্নি যায়, ঠিক আছে, মানে তাকে সমস্ত ক্ষমতাগুলো তাকে দেওয়া হবে এবং সে তার মতো করে সে ব্যবসাটা পরিচালনা করবে। তাহলে এক্ষেত্রে বাকি যে অংশীদাররা থাকবে তারা ওই যে ব্যক্তির উপর দায়িত্বটা অর্পণ হবে সে তার উপর বিশ্বাস এবং আস্থা এবং বিশ্বাসটা রাখতে হবে এবং সে অনুযায়ী সেই ব্যবসাটা পরিচালিত হবে। যদি আস্থা এবং বিশ্বাস না থাকে সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায় পরিচালিত হতে পারে না বা চলতে পারে না। সেজন্য অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো যে কি পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। শুধুমাত্র অংশীদারি ব্যবসায় নয়, আসলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি আস্থা এবং বিশ্বাসটা থাকতে হবে এবং আস্থা এবং বিশ্বাসটা সবচেয়ে বেশি বড়। তুমি যত ধরনের চুক্তি করো না কেন, যত ধরনের লেখালেখনি কেন, যত ধরনের আইন করনি কেন, আমরা যদি আমাদের প্রতি একজন আরেকজনের প্রতি যদি আস্থা এবং বিশ্বাসটা না থাকে সেখানে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না। তারপর হচ্ছে দেখি যে অংশীদারি ব্যবসাটাকে বাধ্যতামূলক, নিবন্ধনটাকে বাধ্যতামূলক, সেটা আমরা এটাতে আরও ডিটেলস আলোচনা করবো, তবে একটু এখানে বলে রাখতেছি অংশীদারি ব্যবসায়টা নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক নয়। তবে যদি অংশীদারি ব্যবসায়টা নিবন্ধন করে বা নিবন্ধিত হয় সেটা ভালো, কারণ নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ী অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় থেকে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে। তারপর আমরা এই বিষয়গুলো আমরা তোমার দেখতে পাই, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, তোমার অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, বা এই বিশিষ্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কি অংশীদারি ব্যবসায় এবং এগুলোই অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। দেন এবার আমরা যাবো যে তোমার অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা, যে অংশীদারি ব্যবসায়ের আমি লাস্ট যে পয়েন্টটা ছিল সেটাই আমি এবার তোমাদেরকে ডিটেলস বলতেছি। প্রথমে আমরা জেনে নিই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি। তাহলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধন অফিসে, সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধন অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তিকরণকে বোঝায়। ব্যবসায়ের নাম তালিকাভুক্তিকরণকে বোঝায় এবং এক্ষেত্রে কী করতে হবে, তোমার অংশীদারি ব্যবসায়টা যদি নিবন্ধিত হয় তাহলে ভালো। কেন ভালো? আমি বলেছিলাম যে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় এবং অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় থেকে বেশ কিছু সুযোগ সুবিধা বেশি ভোগ করতে পারে। চুক্তিতে উল্লিখিত একটি নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ী চুক্তিতে উল্লিখিত কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো অংশীদারদের মধ্যে কী করে, কোনো ঝগড়াঝাটি হয় বা কোনো মনোমালিন্য হয়, সেক্ষেত্রে এক অংশীদার অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে এবং সে মামলাটার উপযুক্ত সে প্রতিদান পেতে পারবে। কিন্তু একটি অনিবন্ধিত অংশীদার ব্যবসায়ের অংশীদারদের মধ্যে যদি কোনো ধরনের মনোমালিন্য হয় বা লেনদেন নিয়ে বা কোনো একটা কথা কাটাকাটি হয় বা কোনো একটা অর্থ নিয়ে কোনো যদি অর্থ কেলেঙ্কারি হয়, সেক্ষেত্রে একজন আরেকজনের বিরুদ্ধে যদি মামলা করে, সেক্ষেত্রে তার পাল্টা মামলার কোনো মামলা ওই মামলার উপযুক্ত যে বা যেটা সমাধান বলে সেটা কিন্তু সেটা পাবে না। কথায় আছে যে অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ী 100 টাকার বেশি পাওয়ানোর জন্য করতে পারবে না, মামলা করতে পারবে না। তাহলে সেজন্য বলা হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ীটা যদি নিবন্ধিত হয় ভালো, নিবন্ধিত হলে ভালো। কারণ কি, যে অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় থেকে নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ী বেশ কিছু সুযোগ সুবিধা বেশি ভোগ করবে। সেজন্য সকলে মনে করেন যে অংশীদারি ব্যবসায়টা নিবন্ধিত হওয়া যৌক্তিক। যখন একটা অংশীদার ব্যবসায় তোমার নিবন্ধন করতে যাবে, নিবন্ধন করতে গেলে যে সমস্ত কাগজপত্রগুলো তাকে জমা দিতে হবে নিবন্ধকের অফিসে, সেগুলো হলো যে প্রথমত
তার প্রতিষ্ঠানের নামটা কি এবং সে প্রতিষ্ঠানে কী কাজ করবে, তারপর তোমার শাখা কার্যালয় থাকলে সেগুলো কোন কোন শাখায় কোথায় সে শাখাগুলো আছে এবং তার পূর্ণ ঠিকানা এবং ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্যটা কী জিনিস কী, তারপর ব্যবসায়ের শুরুর তারিখ কোন তারিখ থেকে ব্যবসা শুরু হয়েছে, তারপর ব্যবসায়ের মোট কার্যকাল বা স্থায়িত্বকাল, ব্যবসাটা এই যে অংশীদার ব্যবসাটা হচ্ছে এটা কয় দিনের জন্য বা কয় বছরের জন্য, তারপর ব্যবসায়ের মোট কার্যকাল বা স্থায়িত্ব, তারপর অংশীদারের নাম ঠিকানা এবং পেশা এবং এই অংশীদার ব্যবসায় কয়জন অংশীদার রয়েছে তাদের পুরো নাম ঠিকানা এবং তারা কে কী কাজ করে, তারপর সর্বশেষ হচ্ছে যে অংশীদার হিসেবে ব্যবসায়ের যোগদান তারিখ, যে সমস্ত অংশীদাররা মিলে বা যে সমস্ত পার্টনাররা মিলে এই পার্টনারশিপ বিজনেস বা অংশীদার ব্যবসায় শুরু করেছে তারা কে কোন তারিখে জয়েন করেছে অংশীদার হয়েছে এই ব্যবসায়ী ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই নিবন্ধক কার্যালয়ে নিবন্ধক ফর্মের সাথে কী করতে হবে, নিবন্ধক ফর্মের সাথে দিতে হবে এবং দেওয়ার পরে তারা যদি মনে করেন যে নিবন্ধক যদি মনে করেন যে তাদের ব্যবসায়টা ভালো বা তাদের ব্যবসায়টা উত্তম, এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে, সেক্ষেত্রে তারা রাজি হলে তারা ইয়েস বলে এবং ওই ব্যবসাটাকে অংশীদার ব্যবসাটাকে করে নিবন্ধক কার্যালয় তাদের তালিকায় নিবন্ধিত করে নেয়। তাহলে এই গেল অংশীদার ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি। এবার আমরা সর্বশেষ লাস্ট যে পয়েন্টটা আমার আছে আজকের আলোচনার বিষয় আছে সেটা হলো যে কি তোমার অংশীদারি ব্যবসায়ের বিলুপ সাধন। অংশীদার ব্যবসায়ের বিলুপ সাধন, তাহলে অংশীদার ব্যবসায়ের বিলুপ সাধন আমরা দেখতে পাচ্ছি যে 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিরূপ সাধনে হচ্ছে অংশীদার ব্যবসায়ের বিলুপ সাধন। কী বললাম আমরা 1932 সালের কোম্পানি আইনের 39 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ সাধনই হলো কি অংশীদার ব্যবসায়ের বিলুপ সাধন। তাহলে আসো একটা অংশীদার ব্যবসায় কীভাবে বিলুপ সাধন হয় বা কীভাবে বিলুপ্তি ঘটে সেই সম্পর্কে একটু আমরা জেনে নিই। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে সকলে একমত হয়ে বিলুপ সাধন। তাহলে অংশীদারি আইনের 40 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারের সম্মতিক্রমে হলে একমত হলে অংশীদার ব্যবসা কী হবে বিলুপ সাধন হবে। তারপর বলা হয়েছে বাধ্যতামূলক বিলুপ সাধন। অংশীদারি আইনের 40-41 ধারায় বলা হয়েছে যে তোমার একজন ব্যতীত সকল অংশীদার যদি কি হয়ে যায় অথবা একজন ব্যতীত সকলে যদি কি হয়ে যায় তোমার দেওয়ালিয়া হয়ে যায় বা দেওয়ালিয়া বলে বিবেচিত হয়, সেক্ষেত্রে অংশীদার ব্যবসা কী হবে বিলুপ সাধন হবে। তারপর কি কোনো কার্য দ্বারা কারবারটি যদি কি হয় এমন একটা কাজ করেছে যেটা যে কাজটা আইন বিরোধী বা দেশের পরিচালিত আইনের বিরোধী বা কোম্পানি আইনের বিরোধী, সেক্ষেত্রে কী হবে অংশীদার ব্যবসা কী হবে বিলুপ সাধন হবে। তারপর আমরা যাচ্ছি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন। অংশীদারি আইনের 1932 সালের অংশীদারি আইনের 42 ধারায় বলা হয়েছে যে যদি ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়, তারপর তোমার ব্যবসায়ের নির্দিষ্ট কাজ শেষ হয়ে যায়, তারপর কোনো অংশীদার তোমার মৃত্যু হলে তারপর আদালত কর্তৃক কোনো অংশীদার দেওয়ালিয়া বলে ঘোষিত হলে, এই সমস্ত কারণ যদি ঘটে বা এই সমস্ত কারণের মধ্যে যদি যে কোনো একটা কারণ ঘটে, সেক্ষেত্রে কিন্তু কী হবে তোমার অংশীদার ব্যবসায়ের বিলুপ সাধন হবে। তারপর বিজ্ঞপ্তির দ্বারা বিলুপ সাধন, যদি অংশীদার আইনের 43 ধারায় বলা হয়েছে যে যদি কোনো একজন অংশীদার লিখিতভাবে বিজ্ঞপ্তি আকারে সবার কাছে দিয়ে দেয় যে তার ইচ্ছা হলো যে আমরা আর ব্যবসা করবো না বা আমাদের আর ব্যবসা করার দরকার নেই বা ব্যবসা করতে ইচ্ছে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সে যদি বিজ্ঞপ্তি আকারে সবার কাছে দিয়ে দেয় এবং তার যদি ইচ্ছা এটা হয়, তাহলে অবশ্যই কী হবে তোমার অংশীদারি আইনের 1932 সালের অংশীদারি আইনের 43 ধারায় ওইটা বলা হয়েছে যে যদি ইচ্ছা প্রকাশ করে কোনো অংশীদার, সেক্ষেত্রে কী হবে অংশীদারি আইনের বিলুপ সাধন হবে। তারপরে সর্বশেষ যেটা 1932 সালের কোম্পানি আইনের তোমার 44 ধারায় বলা হয়েছে যে আদালতের নির্দেশে বিলুপ সাধন, সেই ধারায় কতগুলো কথা বলা হয়েছে যে সেগুলো হল যে কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃত হইলে, অর্থাৎ কেউ যদি পাগল হয়ে যায়, তারপর কোনো অংশীদারের দায়িত্ব পালনে যদি অসমর্থ হয় বা
অনুপযুক্ত বা বিবেচিত হলে, তারপর কোনো অংশীদারদের অসাধারণের জন্য অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস যদি কি হয়ে যায়, ভেঙে যায়, তারপর কি কোনো অংশীদার দ্বারা প্রাপ্য অর্থ, কোনো অংশীদার দ্বারা প্রাপ্য অর্থ তৃতীয় কোনো ব্যক্তিকে হস্তান্তর করলে, অর্থাৎ যদি অংশীদার চুক্তিতে এরকম লেখা থাকে যে কোনো অংশীদার তার অংশটুকু সে ছাড়া সে অন্য কাউকে দিতে পারবে না বা অংশীদারত্ব স্থানান্তর করতে পারবে না, যদি কোনো অংশীদার করে সেক্ষেত্রে তার অংশীদারত্ব বাতিল বলে গণ্য হবে। এই ধরনের যদি কোনো নিয়ম চুক্তিতে লেখা থাকে, যদি ওই নিয়মটা কেউ যদি ভঙ্গ করে সেক্ষেত্রেও কিন্তু কী হবে, অংশীদার ব্যবসায় বিলুপ সাধন হবে। তারপর সর্বশেষ হচ্ছে কি অংশীদার ব্যবসায় করতে করতে শেষ পর্যায়ে গিয়ে এমন অবস্থা হলো যে অংশীদার ব্যবসায়ের প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে বা লোকসান হচ্ছে। যখন প্রতিনিয়ত লোকসান হয় বা ক্ষতি হয় সেক্ষেত্রে আর কিন্তু একটা ব্যবসায় দাঁড়াতে পারে না। তো এখন হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান আছে যে লোকসান হচ্ছে, লোকসানের পরে আবার তারা একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং সে লোকসান পুষিয়ে আনার মতো তাদের ক্ষমতা হয়ে গেছে, এক্ষেত্রে হলে ঠিক আছে। কিন্তু যদি অংশীদার ব্যবসায় যদি এভাবে লোকসান হয় এবং লোকসান হতে হতে যদি লোকসানটা ওভারকাম করার বা অতিক্রম করার মতো ক্ষমতা যদি অংশীদারদের মধ্যে না থাকে বা অসমর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু কি অংশীদার ব্যবসায় বিলুপ সাধন ঘটে। অর্থাৎ এই যে আমরা আজকে যে অংশীদার ব্যবসায়ের বিলুপ সাধন নিয়ে যে 6টা পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টের যে কোনো একটা মাধ্যমেও কিন্তু কি হয়, অংশীদার ব্যবসায় বিলুপ সাধন হয়। তো আজকে আসলে আমরা চেষ্টা করেছি আজকের যে টপিকসগুলো ছিল, যে বৈশিষ্ট্য, তারপরে অংশীদার ব্যবসায়ের নিবন্ধন এবং সর্বশেষ অংশীদার ব্যবসায়ের বিলুপ সাধন, সেগুলো নিয়ে আলোচনা করার বা আমার ধারণাগুলোকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কীভাবে একটা অংশীদার ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং নিবন্ধন কীভাবে হয় এবং এগুলো বিলুপ সাধন কীভাবে হয় সেগুলো বুঝতে পেরেছ। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আগামী বুধবারে। সবাই প্রস্তুত থেকো, সবাই সুস্থ থেকো, সবার জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া রইল। সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, পাশাপাশি তোমাদের আব্বু আম্মুকে যেন সুস্থ রাখে। সবাই আব্বু আম্মুর কথা শুনবে, ছোটোকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে এবং সবার কথা মানবে, মেনে চলবে এবং সুন্দর একটা সমাজ, তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে, একজন আলোকিত মানুষ হয়ে এই সমাজটাকে, এই দেশটাকে আলোকিত করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।